হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল হাই ফ্রম দত্তজে। আজকের ভিডিওটা শান্তিনিকেতনের ভিডিও থাকবে। তোমাদের আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে গেছিলাম। তো শান্তিনিকেতনের ভিডিওটা আমরা দুটো পার্টে করেছি। তো আজকে ফার্স্ট পার্টটা তোমাদের দেখাবো বিশ্বভারতী ইউনিভার্সিটি, সোনাঝুরিহাট, এই ডিটেলসগুলো। আর আমরা সেকেন্ড দিন যেগুলো ঘুরেছিলাম ওটা নিয়ে আমরা আসবো পরের ভিডিওতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে, রওনা দিয়েছি এখন শান্তিনিকেতনের উদ্দেশ্যে। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল ট্রেনে যাব, বাট অনেক লাগেজ থাকার জন্য আমরা আলটিমেটলি একটা অটো রিজার্ভ করে এখন যাচ্ছি। অটোতে মোটামুটি 1200 থেকে 1400 টাকা লাগবে তোমাদের এখানে যেতে। আর বাই রোড তোমার রাস্তা 60 কিলোমিটার অ্যারাউন্ড, আর টাইম লাগে মোটামুটি 2 ঘন্টা মতো। তো বন্ধুরা, আমরা এসে গেছি শান্তিনিকেতনের কাছাকাছি। গুগল বাবাজি দেখাচ্ছে আর 2 কিলোমিটার বাকি। মাঝখানে সাঁইথিয়ার কাছে রাস্তা খুব খারাপ থাকার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো চলো শান্তিনিকেতনে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা, তোমরাও দেখতে থাকো। শান্তিনিকেতনের হোটেলে পৌঁছেই ব্যাগ রেখে আমরা একটু টাইম নষ্ট না করেই বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমেই আমাদের গন্তব্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আমরা এখন বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনেই দাঁড়িয়ে আছি। ওই দূরে যে বাড়িটাগুলো দেখছো, ওখানে এখনও প্রতিদিন সকালে বিশ্বভারতীর ক্লাস হয়। এরপরেই আমরা দেখব 3 পাহাড়ি বটগাছ। এই বটগাছটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোপণ করেছিলেন। আর আমরা ছোটবেলায় সহজ পাঠ যে বই পড়েছি, সেই বইয়ের কভার পেজে যে বটগাছের ছবি দেখতে পাওয়া যায়, সেটা এই বটগাছেরই প্রতিরূপ। এইবার বাঁদিকে যে খড়ের চালা মাটির বাড়িটি দেখতে পাচ্ছ, এটার নাম তালধ্বজ বাড়ি। বাড়িটি ভালো করে লক্ষ্য করো, এই বাড়ির মধ্যে দিয়েই একটি তাল গাছ দাঁড়িয়ে আছে। এইখানে বসেই কবিগুরু লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আগে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে ট্যুরিস্টরাও ঢুকতে পারতো, কিন্তু এখন ট্যুরিস্টদের ঢোকা বন্ধ হয়ে গেছে। এখন তোমার ক্যাম্পাসের বাইরে দিয়েই বিশ্বভারতীকে দেখতে হয়। এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটি হলো বিশ্বভারতীর উপাসনা গৃহ। এই বাড়িটিতে মোট 16টি দরজা আছে। এই বাড়িটি কাঁচ মন্দির নামেই পরিচিত। এখনও প্রতি বুধবার সকালে বিশ্বভারতী স্টুডেন্টরা এইখানে প্রেয়ার করে। সামনে যে হলুদ বাড়িটি দেখতে পাচ্ছ, এটি হলো শান্তিনিকেতন গৃহ। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি স্থাপন করেছিলেন। এরপরেই আমরা দেখতে পেলাম বিশ্বভারতীর পুরনো খেলার মাঠ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই বিশ্বভারতী ক্যাম্পাসটি প্রায় 1200 একর জায়গা নিয়ে বিস্তৃত। তোমরা যদি সকালের দিকে বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে বা সোনাঝুরি হাটে ঘোরো, তাহলে একটা খুব পরিচিত দৃশ্য দেখতে পাবে। এখানে সাইকেলে করে অনেকেই দই বা রাবড়ি বিক্রি করছে। এটা এনারা বাড়িতেই তৈরি করেন। তো আমরাও একটু লোকাল ফ্লেভার টেস্ট করে নিলাম। আমার হাতে বাঁ দিকেরটা হচ্ছে রাবড়ি আর ডান দিকেরটা হচ্ছে দই। এটা বলতেই হবে, এই দুটোই খুবই টেস্টি ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ছাতিমতলার সামনে। এই জায়গাটিও হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অনস্বীকার্য। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিমতলাতেই বসে মেডিটেশন করতেন। পরবর্তীকালে বিশ্বভারতী ইউনিভার্সিটি স্থাপিত হওয়ার পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ছাতিমতলাতেই ছাত্রদের ক্লাস করাতেন। আমার বাবা মাকে দেখতে পাচ্ছ, ওনারা টোটোতে বসেই দাদার থেকে খুব মনোযোগ সহকারে এই জায়গাগুলোর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স শুনছেন। এরপরেই আছে রবীন্দ্র ভবন, যেটা হলো শান্তিনিকেতনের মিউজিয়াম। তো আজকে টাইম না থাকায় আমরা এই মিউজিয়ামটি আগামীকাল দেখতে আসব। এই ডান দিকের বাড়িটি হলো নাট্য ভবন, যার নামকরণ করা হয়েছে নাট্যঘর বলে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো ইগলু বাড়ি। কলা ভবনের 3 ছাত্র মিলে এই বাড়িটি বানিয়েছিল। আমরা যেমন বরফের তৈরি ইগলু বাড়ি দেখেছি, এটা তেমনই দেখতে, কিন্তু তৈরি ইটের। সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছ, এটি শান্তিনিকেতনে কলা ভবনের ছাত্র রামকিঙ্কর বেজের একটি ভাস্কর্য। এটি একটি সাঁওতালি পরিবারের ভাস্কর্য। এখানে শিল্পী বোঝাতে চেয়েছেন এক সাঁওতাল দম্পতি তাদের সন্তান
পুকুর ও কিছু সাংসারিক জিনিসপত্র নিয়ে অন্যত্র চলেছে বসতি স্থাপন করতে। ডান দিকে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীনা দেবী থাকতেন। বাড়িটির নাম মালঞ্চ। সামনের এই ভাস্কর্যটি শিল্পী রামকিঙ্কর বেজের আরেকটি বিখ্যাত ভাস্কর্য। এটির নাম হলো কলের বাঁশি। এখানে দেখা যাচ্ছে কলকারখানার বাঁশির আওয়াজ শুনে দুই মহিলা ছুটেছেন কলকারখানায় যাওয়ার জন্য, সাথে আছে একটি বাচ্চা। এই ভাস্কর্যটি শান্তিনিকেতনে কলা ভবনের ঠিক পাশেই রাখা আছে। এবার তোমাদের দেখাবো কলা ভবনের গেটটা। এই সামনে যে গেটটি দেখতে পাচ্ছ, এটিই হলো কলা ভবনের গেট। কলা ভবন থেকে আর একটু এগিয়েই চোখে পড়ল সঙ্গীত ভবন, আর তার পাশেই আছে বিশ্বভারতী ক্যাম্পাসের একটি ম্যাপ। এরপর আমরা আরও এগিয়ে গেলাম। এই বাঁদিকে যে বাড়িটা, এটি হচ্ছে শিল্পী নন্দলাল বসুর বাড়ি। ওখান থেকে আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম প্রতীচী। ওনার বাড়ি ক্রস করে এগিয়ে গিয়ে চোখে পড়ল বিশ্বভারতীর বিশাল খেলার মাঠ। এইভাবে আমরা বিশ্বভারতীর চত্বরটা ঘুরে নিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রাম, যেখানে তোমাদের দেখাবো অসাধারণ ভাস্কর্য শিল্পকলা। আমরা এখন এসে গেছি এটা সৃজনী শিল্পগ্রাম। তো চলো আমরা এখানে ভেতরে প্রবেশ করি। সৃজনী শিল্পগ্রাম তোমাদেরকেও দেখাবো। মা একটু হাই বলে দাও। দেখো মা হাই বলে দিয়েছে। আমরা টিকিট করতে হবে, চলো প্রথমে টিকিটটা করে নিই আমরা, তারপর ঢুকে তোমাদের ভেতরটা দেখাবো। এখানে প্রবেশ মূল্য 20 টাকা পার হেড। প্রবেশপথটা দেখো, দুধারে সারি সারি মুখোশ লাগানো আছে। এখানে বাউল গান, সাঁওতালি নাচ আর তার সঙ্গে ভাস্কর্য শিল্প সব মিলিয়ে এক অসাধারণ আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করেছে। চলো আমরা ফার্স্টে এই ডান দিক দিয়ে স্টার্ট করি। ডান দিকে ঢুকছি আমরা এখন। ডান দিকে ঢুকেই তোমরা এটা দেখতে পাবে গোলাপ বাগ। এখানে বিভিন্ন রকম স্ট্যাচু করা আছে। তো তোমার টাইম নেই দেখাবো এটা, ভিডিওটা মেবি একটু বড় হতে পারে এখানে, বাট একটু ডিটেলসে দেখাবো তোমাদের এগুলো। এইদিকে প্রথমে আমরা যাবো ওই সামনেটা, ওখানে একটা বুদ্ধর মূর্তি আছে দেখতে পাচ্ছ তোমরা। এইখানে অনেকগুলো মূর্তি আছে। এটা দেখো, আমরা যাচ্ছি এখন বুদ্ধ মূর্তিটার সামনে, যেটা ঢোকার সময় তোমায় দেখিয়েছিলাম। লর্ড বুদ্ধা দেখো। এখান থেকে বেরিয়ে পরের জায়গাটায় যাব। এইটা দিয়ে জায়গাটা দিয়ে একটা ব্রিজ টাইপ ছোটো করা আছে, ওখান দিয়ে আমরা এই মূর্তির সামনেটা যাবো। আমরা গিয়ে মূর্তিগুলো দেখাবো। আচ্ছা, একটা একটা মূর্তি দেখাই। প্রথম হলো সিধু কানু দেখো, তারপর তিরথ সিং, তারপর এখানে আছে লক্ষণ নায়েক, পেছনে আছে বিরসা মুন্ডা, এখানে আছে তিলকা মাঝি। একটু দূর থেকে দেখাই, তোমরা ভালো করে দেখতে পাবে। না শুনতে পাচ্ছ না, বাউল গানের আওয়াজ আসছে একটা ভেসে। এই দেখো এখানে এগুলো স্ট্যাচু করা আছে। এই পুরো জায়গাটাই সৃজনী শিল্পগ্রামের মধ্যে। হ্যাঁ চলো, সাঁওতাল নাচ হচ্ছে।
চলো তোমাদের দিকটা নিয়ে যাচ্ছি। এই জায়গাটা দেখাই, এখানে অনেক দোকানিরা অনেক কিছু পসরা সাজিয়ে বসেছে। দেখো দেখো অনেক রকম সামগ্রী এখানে পাবে। এই জিনিসগুলো তোমরা সোনাঝুরি হাটেও দেখতে পাবে। সোনাঝুরি হাটে আমরা যাবো আজকে শনিবার, আমরা ওই ডেট হিসেবেই এসেছি এখানে। শুক্রবার তারাপীঠে পুজো দিয়ে সোনাঝুরি হাটটা শনিবার যাবো বলে। খালি এক্সপেক্টেড কি বৃষ্টি যেন খুব বেশি না হয়, কারণ বৃষ্টি হলে সোনাঝুরি হাটটা ঠিক করে বসে না, ওখানে সব দোকান থাকে না। এখানে টি শার্ট আছে, সবটাই রবীন্দ্র কেন্দ্রিক বলতে পারো এখানে সব জিনিসটাই। শুভশ্রীকে দেখতে পাচ্ছ, শুভশ্রী এখানে নাচে জয়েন করেছে। শুভশ্রী নাচার পরে পুরো ঘেমে নে একসা একদম। কেমন লাগলো নিচে? সাঁওতাল নাচের পর বাউল গান, এগুলোই হচ্ছে শান্তিনিকেতনের ফ্লেভার। আমার তো না বসো, একটু বসা জায়গা বসো। এই সৃজনী শিল্পগ্রামে অনেক রাজ্যের শিল্পকলা সংরক্ষিত আছে। চলো এবার এগুলো তোমাদের দেখাই। প্রথমেই আছে নিকোবর। নিকোবরের পরের রাজ্য ত্রিপুরা। এটা
এটা হচ্ছে ত্রিপুরার শিল্পকলা। নেক্সট এটা হচ্ছে আসাম। তোমরা দেখতে পাচ্ছ আসামের বিভিন্ন শিল্প এখানে ফুটে উঠেছে। এটা মণিপুর। এই ঘরের মধ্যে মণিপুরী শিল্পীদের কাজকর্ম সংরক্ষিত হয়েছে। এবার চলো আন্দামানটা তোমাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে বিহার। চলো বিহারে এই ঘরটা ঢুকি। এখানে দুটো ঘর আছে। এবার বিহারের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই ঝাড়খণ্ড তো একসময় বিহারেরই পার্ট ছিল, তো ঝাড়খণ্ড আর বিহারের শিল্পকলায় কি বিশাল কোনো ফারাক থাকতে পারে? বা যখন ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়নি তখন এই শিল্পগ্রামে কী ছিল? ঝাড়খণ্ডকে আলাদাভাবে কিছু থাকার প্রশ্ন নেই। যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও আমাকে। এরপরে আমরা ঢুকছি প্রভু জগন্নাথের রাজ্য উড়িষ্যা। কোনারক মন্দিরের আদলে কিছু স্থাপত্য আছে এখানে। নেক্সট যে সিকিম। সবশেষে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। চলো এটা এবার দেখাই তোমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ মানেই প্রথমে দুর্গা পুজো। প্রথম ঘরটা দেখতে পাচ্ছি মা দুর্গার একটা কিছু শিল্পকলা আছে। মা কালী এই শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে এই বাদ্যযন্ত্রগুলো। এদিকে অনেকগুলো বাদ্যযন্ত্র আছে। মেনলি এই ঘরটায় বাদ্যযন্ত্রই আছে, সব শিল্পী হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এই বাদ্যযন্ত্রগুলো। এদিকে পুতুল ঘর, এই হলো পুতুল ঘর। চলো একটা দেখাই পুরোটা তোমাদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার এই পুতুলের শিল্পকলা। এর মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি, এগুলো পুরুলিয়ায় আমরা গেছিলাম যখন, পুরুলিয়ায় এই শিল্পকলাগুলো দেখেছি আমরা। তারই কিছু অংশ বিশেষ এখানেও সংরক্ষণ করা হয়েছে। আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা হয়ে গেছে। এখন ওয়েদারটা খুব খারাপ হয়ে আসছে, খুব মেঘ করেছে, তো এবার আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। আমাদের পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ি। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এই সুরুল রাজবাড়ি সরকার বাড়ি নামেও পরিচিত। এখানে একটা খুব বড় দুর্গা দালান আছে, আর তার সঙ্গে লাগোয়া আছে নাট মন্দির। 1800 শতকে শ্রীনিবাস সরকার এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। এখানে আজও খুব ধুমধাম সহকারে দুর্গাপুজো প্রতি বছর অনুষ্ঠিত হয়। সুরুল রাজবাড়ি দেখে বেরোতে বেরোতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল, আর অনেকক্ষণ ধরে আমাদের পেটেও কিছু পড়েনি। তাই ঠিক করলাম যে আমরা আগে লাঞ্চটা সেরে নেব, নিয়ে তারপর আবার ঘুরবো। আমাদের পরের ঘোরার জায়গা ছিল অমরকুটি। আর অমরকুটির যাওয়ার রাস্তাতেই একটা খুব ভালো হোটেল আছে, নাম হচ্ছে বনবীতির হেসেল ঘর। এই রেস্টুরেন্টটি শান্তিনিকেতনের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। তাই আমরা ঠিক করলাম যে আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। তো চলো তোমাদের একটু হোটেলের ভেতরটা ঘুরে দেখাই। নির্জন গ্রামীণ পরিবেশে অথেন্টিক বাঙালি খাবারের স্বাদ নিতে গেলে একবার কিন্তু এই হোটেলটায় ঘুরে যেতেই পারো।
তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই হোটেলে এলে একটু হাতে সময় নিয়ে আসবে, কারণ এখানে খুবই ভিড় থাকে। আমাদেরও টেবিল পেতে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। এরপর আমাদের পরবর্তী গন্তব্য অমর কুটির। এই অমর কুটির মূলত তৈরি হয়েছিল এই অঞ্চলের হস্তশিল্পকে ত্বরান্বিত ও পুনরুজ্জীবিত করে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সাস্টেনেবল রুরাল ডেভেলপমেন্টের জন্য। 1978 সালে আনুষ্ঠানিকভাবে অমর কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রেজিস্টার্ড হয়। আমরা এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। এরপর এখানে একটা খুব বড় বুদ্ধ মূর্তি আছে, ওই বুদ্ধ মূর্তি দেখে আমরা চলে যাব সোনাঝুরি হাট। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বুদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। আমরা এসে গেছি, এটা সোনাঝুরি হাট। আজকের লাস্ট ডেস্টিনেশন আমাদের কোপাই নদীর তীরে সোনাঝুরি হাট। এখানে সব লোকাল লোকরা বিভিন্ন রকম সামগ্রী নিয়ে বসে বিক্রি করে। এই সোনাঝুরি হাটে বাউল গান, দোকানিদের পসরা সব নিয়ে অসাধারণ একটা পরিবেশ। খুব লাকি যে বৃষ্টিটা ঠিক টাইমে বন্ধ হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করছিলাম ওই বনবিথিতে, তখনও বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হয়েছে। মানে আমরা বনবিথিতে লাঞ্চ করে আটকে গেছিলাম, বেরোতে পারিনি। তো এখন একটু হাটে ঘুরছি। মা আর শুভশ্রী তো মোটামুটি সব দোকানে যেটাই দেখছে পছন্দ হয়ে যাচ্ছে, টাইম নিচ্ছে দোকানগুলো। আমি একটু ঘুরছি, এই দিকগুলো দেখাচ্ছি তোমাদের। আর শান্তিনিকেতন একটা আলাদাই রোম্যান্স আছে জায়গাটার, বাঙালিদের একটা আবেগের জায়গা। এটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে বাঙালিদের যে আবেগ, তার প্রতিফলন দেখা যায় এই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে বাঙালিরা মোটামুটি সারা বছরই আসে। শান্তিনিকেতনে আসার তো পার্টিকুলার কোনো উৎসবের দরকার হয় না। তোমার ধরো শীতের হিমেলা হাওয়ায় পৌষ মেলা বা বসন্ত উৎসব ফাগুনের প্রেমের হাওয়ায়, বা শনি রবিবারের এই সোনাঝুরি হাটের আকর্ষণ। শান্তিনিকেতন চিরকালই বাঙালিদের কাছে অতি প্রিয় একটা জায়গা। দেখতে যাও কত রকম পসরা নিয়ে এখানে বসে আছে। বন্ধুরা, এই হলো সেই সোনাঝুরির জঙ্গল, যার জন্য এখানকার নামকরণ হয়েছে সোনাঝুরি হাট। বন্ধুরা, তোমাদের আজকে দেখালাম আমরা শান্তিনিকেতনের প্রথম দিন কোথায় কোথায় ঘুরেছি, সেকেন্ড দিন কোথায় ঘুরেছি, তার ডিটেলসগুলো নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর শেয়ার করো। আর আমাদের চ্যানেল ইউটিউবে হাই ফ্রম দত্ত সাবস্ক্রাইব করে নাও। আর আমরা এখন আছি ফেসবুকেও, আমাদের পেজ হাই ফ্রম দত্ত, একটা লাইক করে নিও প্লিজ। দ্যাটস ইট ফর টুডে। উই আর সাইনিং অফ ফ্রম হাই ফ্রম দত্তস। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, সে হাই, বাই বাই।